সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন WHR টিভির পক্ষ থেকে আমাদের একটি নতুন পর্ব আত্মকথা। মানুষের আত্মজীবনীতে অনেক ঘটনা এসে যায়, অনেক স্মৃতিতে লুকায়িত থাকে অনেক সত্য তথ্য, যেটি কথা প্রসঙ্গের মধ্যে আমরা জানতে পারি। আপনার জীবনে এরকম অনেক কিছু আছে যেটা আপনার সাথে যখন আমরা কথা বলবো তখন বেরিয়ে আসবে আপনার অজান্তেই অনেক অমূল্যবান তথ্য। তো এরকমই কিছু তথ্য আমাদের কথা প্রসঙ্গে চলে আসবে। আপনারা আমাদের বিষয়গুলি মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আলাপ করছিলাম যে আমাদের স্বাধীনতার পরে, স্বাধীনতার পূর্বে এবং পরে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। ভিন্ন মতাবলম্বী তারা প্রত্যেকে হয়তো ছিলেন, কিন্তু তাদের সাথে ব্যক্তিগত কোনো বিভেদ বা একে অপরের প্রতি আন্তরিকতা রেষারেষি ছিল না। এবং যে আন্তরিকতা, যে ভালোবাসা ছিল, যার কারণে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। তেমনি আমরা কথা বলছিলাম যে খুলনা অঞ্চলের একজন মুসলিম লীগের অবিসংবিদিত নেতা খানের সবুরের সম্বন্ধে, এবং তার সাথে যে আওয়ামী লীগের অবিসংবিদিত নেতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে একটি সম্পর্ক ছিল। তিনি যখন খুলনায় যেতেন, খুলনায় স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার পরে যখনই যেতেন, তিনি সেখানে বক্তৃতা রেখে সেই খানের সবুরের সাথেই দেখা করে আসতেন এবং তার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। স্বাধীনতা পূর্ব সময়ে যখন অনেক ছেলে মেয়েরা তার ডাকে সাড়া দিয়ে সেখানে সার্কিট হাউসে অংশগ্রহণ করতেন, অনেকেই তখন বেকার ছিল, কলেজ পড়ুয়া ছিল, তাদের প্রয়োজন হলে বঙ্গবন্ধু, আমরা এমন শুনেছি, আমরা জানি না কথাটা কতখানি সত্য, তো শুনেছি যে খানে সবুরকে বলতেন যে, সবুর ভাই, আমার ছেলেপেলেরা দূর দূরান্ত থেকে আসছে, তাদেরকে ফিরে যাওয়ার জন্য কিছু আর্থিক সহযোগিতা খরচ দেন। তো তখন তিনিও উদার হস্তে তার সঞ্চয় থেকে, তার তহবিল থেকে তিনি সহযোগিতা করেছেন। এই যে সহমর্মিতা, অথচ বক্তৃতা করেছেন তার সরকারের বিরুদ্ধে, তখনকার বিরুদ্ধে, তার বঙ্গবন্ধু বিরুদ্ধে না, মানে ব্যক্তি সবুর খানের বিরুদ্ধে তখন বঙ্গবন্ধু কথা বলতেন না, কথা বলতেন তার মুসলিম লীগের বিরুদ্ধে। সেই মুসলিম লীগের বিরুদ্ধে কথা বলে, কিন্তু মুসলিম লীগের একজন শীর্ষস্থানীয় পূর্ব পাকিস্তানের প্রধানতম নেতার কাছ থেকেই আবার তার সহযোগিতা নিয়ে, যোগাযোগ মন্ত্রীর দায়িত্বে, যোগাযোগ মন্ত্রী, তার সহযোগিতা নিয়ে তার ছেলে পেলে যারা আসতো তাদেরকে কি করতেন। আবার দেশ স্বাধীনের পরে দেখা গেছে যে বঙ্গবন্ধু যখন এই দেশের তাদের যে মুসলিম লীগের যে ফান্ডটা ছিল সেটা যখন করা হলো, মানে আপনার নিষিদ্ধ করা হলো বা ফান্ডটাকে স্থগিত করা হলো, তখন বঙ্গবন্ধু আবার সেটাকে চালু করে দিলেন যে না, ওপেন করে দিলেন যে আপনি এটা তুলতে পারবেন। কারণ ওই চিন্তাকতা ছিল বঙ্গবন্ধুর মধ্যে যে আমি তার দ্বারা আমার দলের ছেলেপেলেরা সামান্য হলেও আমরা সাহায্য সহযোগিতা সহানুভূতি পেয়েছি, তাহলে তাকেও আমরা সেই তার চেয়ে বেশি আমরা সহানুভূতি সাহায্য সহযোগিতা করব। এই কারণেই কিন্তু তার সেই ফান্ডটা যেটা স্থগিত ছিল, যেটা বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ মুসলিম লীগ নামের পরে সেই ফান্ডটি পরে অবমুক্ত করার সুযোগ করে দিলেন। এবং যখন তাকে মানে যুদ্ধ সময় যে তার বিরোধিতা করার কারণে তাকে যখন গ্রেফতার করা হলো, তিনি যাতে জেলখানার মধ্যে যে যথাযথ তার যে মানে সম্মান এবং তা যথাযথভাবে যে মানে আপনারা যে গ্রেডটা পাওয়ার কথা, আপনারা জানেন যারা রাজবন্দী তাদের জন্য একটা আলাদাভাবে জেলখানার মধ্যে তাদের একটু সুযোগ সুবিধা আলাদাভাবে দেওয়া হয়, সেটা যাতে তিনি পান ব্যবস্থা করে দেওয়া হয় নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু নিজে তদারকি করতেন। এবং তাকে কিন্তু সেই সুযোগ সুবিধা, তখন কিন্তু জেলখানায় ফ্যান দেওয়া হতো না, বঙ্গবন্ধু সেখানে ফ্যান, মশারি এবং তার যাতে খাওয়া দাওয়া, তার স্বাস্থ্যের ব্যাপারে কোনো রকম কিছু না হয় সেটা খোঁজ খবর নিতেন। ডাক্তারও ছিলেন, যদিও তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন সেই খানে সবুর, কিন্তু বঙ্গবন্ধু তার সাথে অসৎ আচরণ করতেন না, কারণ তিনিও জানতেন তিনি একজন রাজনীতিবিদ এবং বঙ্গবন্ধু একজন রাজনীতিবিদ। তেমনি বঙ্গবন্ধুকে হত্যার পরে আমরা এও শুনেছি 1975-এর 15ই আগস্ট নির্মমভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে আমাদের জাতীয় সংসদে দাঁড়িয়ে খানে সবুর টেবিল চাপড়িয়ে তিনি প্রতিবাদ করে জানিয়েছিলেন এবং জানতে চেয়েছিলেন স্পিকারের কাছে যে, মাননীয় স্পিকার সাহেব, আমি জানতে চাই যে আমার স্নেহাস্পদ ছোট ভাই শেখ মুজিবকে কেন সপরিবারে হত্যা করা হলো। এই যে সহমর্মিতা, এই যে একটা সৌহার্দ্য, সম্প্রীতি, আন্তরিকতা, এই যে ভালোবাসা, এটা কিন্তু এখনকার সময়ের রাজনৈতিক নেতাদের মধ্যে নেই বললেই চলে। যার জন্য কি হয়, একজন আরেকজনের বিষোদ্গার করার জন্য বিশ্রী ভাষায়, অশ্রাব্য ভাষায় একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলেন। শালীনতা নেই, ভদ্রতা নেই, যা দেখে আমাদের টেলিভিশন চ্যানেলের নতুন প্রজন্মরা এদের প্রতি বীতশ্রদ্ধ হয়, রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়, যেটার জন্য এরা দায়ী, এইসব নেতৃবৃন্দ দায়ী এখনকার সময়, যাদের মধ্যে এই
বোধ জ্ঞান, এই হুঁশটুকু নেই যে কিভাবে কথা বলতে হবে, যে আমার কথাটা 7.5 কোটি মানুষের সারা বিশ্ব শুনছে, আমি কি বলবো, আমার প্রতিপক্ষকে নেতাকে আমি কি বলে আক্রমণ করব শালীন ভাষায়, সেটা কি তারা কিন্তু বলে না। তো এই বিষয়ে আপনি বলেন যে আমাদের যে বঙ্গবন্ধুর সাথে যে খানে সবুরের, তাদের যে দুইটা ভিন্ন ভিন্ন দলের দুইজন প্রধান ছিলেন, তাদের যে একটা সুসম্পর্কটা ছিল, এইটা তখনকার সময় কেমন ছিল এবং এখনকার সময় বর্তমান নেতাদের মধ্যে কেমন আপনি দেখছেন? আসলে তখন বঙ্গবন্ধু এবং সে খানে সবুর সাহেব, ইনাদের মধ্যে যে আন্তরিকতা ছিল, খুব গভীর সম্পর্ক ছিল, বুঝছেন। এবং রীতিমতো এমনকি শুনেছি শাহজিবের সাথেও ভালো সম্পর্ক ছিল বঙ্গবন্ধুর। হ্যাঁ, তিনি কিন্তু মুসলিম লীগের নেতা ছিলেন তিনিও। হ্যাঁ, তো এইটা এই যে বিষয়গুলো, এগুলো আমাদের জাতীয় নেতা এখন যারা নেতৃত্ব দিবেন তাদেরকে তো এটা খেয়াল করা উচিত। হ্যাঁ, অবশ্যই। এই এই কালচারটাকে আমাদের এখন কেন নেই, এগুলো নিয়ে মানুষকে বোঝানো দরকার। একজন আরেকজনকে ধ্বংস করে ফেলে দেবে, নিশ্চিহ্ন করে ফেলে দেবে, একদম মেরে ফেলা যাবে। কথাগুলো কত জঘন্য, কত ডেঞ্জারাস, যে ওকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। নিশ্চিহ্ন মানে কত ভয়াবহ এবং কত অমানবিক কথা, যে আমার বিরোধী দল করে বলে তাকে আমি নিশ্চিহ্ন করে দেব, তাকে একেবারে ধ্বংস করে দেবো, পৃথিবী থেকে কোন তার চিহ্ন থাকবে না। এই যে ভয়াবহতা, এটা আসলে কোন সভ্য জাতির মধ্যে চর্চা হওয়া কাম্য নয়, এবং আমরা সেটা কামনা করি না। আমাদের আগামী প্রজন্ম যেন এই অভিশাপ থেকে, এই কালচার থেকে বেরিয়ে আসতে পারে, এইটার জন্য আমাদের কাজ করতে হবে। এইটার জন্য আমাদের কাজ করতে হবে। এবং তার পরবর্তীতে কিছু কাহিনী, স্বাধীনতার পরে কাহিনীগুলো বলেন। তারপরে বঙ্গবন্ধু পরিবার যখন চলে গেল, তার পরবর্তীতে খানে সবুর সাহেব, পরবর্তীতে আমাদের জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন। জিয়াউর রহমান সাহেবের কাছে, জিয়াউর রহমান সাহেবও তাকে শ্রদ্ধার চোখে দেখেছেন এবং তাকে সেইভাবে খানে সবুরকে গ্রহণ করে নিয়েছেন এবং বড় ভাইয়ের মতন তাকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। খানে সবুর সাহেব তখন বলছিল যে আমার জীবনের তো শেষ সময়, তা আমাকে আমার অঞ্চল থেকে আমি নির্বাচন করব, আমার ইজ্জত সম্মান যেন চলে না যায়, সেইটে আপনার মানে তোমাদের খেয়াল রাখতে হবে। রাইট। সে তো সবার সঙ্গেই তুমি করে কথা বলতো। হ্যাঁ, তুমি তুই সিনিয়র নেতা, স্নেহভাজন মনে করে সবাই তুমি তুই করে কথা বলতেন। তা তখন জিয়াউর রহমান সাহেব বললেন যে আপনি কি চান বলেন। তখন জিয়াউর রহমান সাহেব খানে সবুর সাহেব বললেন যে আমার 3টে সিট লাগবে, আমি সাতক্ষীরা সিট এবং খুলনা পোপারের সিট আর তেরোখাদা রূপসা দিঘলিয়া নিয়ে সিট, এই 3টে সিট আমি একা নির্বাচন করব। হ্যাঁ, তখন জিয়াউর রহমান সাহেব তাকে সেই ব্যবস্থা করে দিলেন যে অন্যান্য যে বিশেষ করে বিএনপি তো তখন ক্ষমতায়, বিএনপিকে সম্পূর্ণভাবে বলে দেওয়া হলো যে তোমরা একদম চুপচাপ থাকবা, ও ইনঅ্যাক্টিভ, জাস্ট দাঁড়াতে হয় দাঁড়াবা, কিন্তু কোনো কার্যকর্ম চলবে না। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নেতা দাঁড়াইছে, উনাকে 3 সিটে নির্বাচন করার সুযোগ সম্পূর্ণভাবে করে দিতে হবে। এবং তখন জিয়াউর রহমান সাহেবের কথা মতো সেইভাবে 3টা সিটেই নির্বাচন হয়। এবং আমার সৌভাগ্য হয়েছিল, তখন আমি খানে সবুর সাহেবের কাছে আমরা যখন গেলাম, আমি গেছিলাম এবং আমাদের এলাকা থেকে জামিরুল হুদা জহর, মোশাররফ হোসেন, আমরা 3 জন গেলাম। আমরা 3 জন যে ওনার সঙ্গে দেখা করলাম, আমাদের লোকজন কিছু নিয়ে গেলাম সাথে। তখন ওই ওয়ার্ড থেকে ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল মঞ্জুরুল কাজী। হ্যাঁ, উনি একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি ছিলেন এবং রীতিমতন ওই শিপিং ব্যবসায়ী করতেন, হ্যাঁ, জাহাজ ব্যবসা, বার্স, ফ্লাড এবং কার্গো ইত্যাদি ছিল। হ্যাঁ, বাগেরহাট শিপিং বলে নাম ছিল, কোম্পানির নাম ছিল। এবং ওই ইউনাইটেড ক্লাবের পিছনেই তিনার বাড়ি করলেন, ওই সেখানেই অফিস ছিল। তিনি ছিল খানে সবুর সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু। এবং সেই তিনাকেও মোটামুটি দায়িত্ব দিলেন যে আমি শেষ সময় দাঁড়াইছি, তোমরা ছেলে পেলে দিয়ে দেখো। এবং তারে ইউনাইটেড ক্লাবের
সেক্রেটারি হিসাবে দায়িত্ব দিলেন। দিলেন আচ্ছা, ইউনাইটেড ক্লাবের, আর প্রেসিডেন্ট খানে সবুজ সাহেব নিজে ছিলেন। নিজে ছিলেন। কথা বুঝতে পারছেন? এবং সেই নির্বাচনে খানে সবুজ খানে সবুজ সাহেব 3 সিটেই জিতলেন। দেখেন। হ্যাঁ, হ্যাঁ, এবং সেই মানে জিতার পরে সেই সংসদে বসেই বঙ্গবন্ধুর কথাগুলো তুলে ধরছিলেন তিনি। দেখেন এই যে যে কৃতজ্ঞতায় পারস্পরিক সহানুভূতি, এটা কিন্তু আমাদের শিক্ষার দরকার। আমাদের এখনকার নতুন প্রজন্মর কাছে আমাদের আবেদন যে তোমরা যারা আগামীতে রাজনীতিতে আসতে চাও বা আসবে, তারা কিন্তু এই শিষ্টাচার, শুদ্ধাচার এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এইটা বজায় না রাখলে আমাদের রাজনৈতিক যে ঐতিহ্য, যে ইতিহাস, সেটা কলুষিত হবে। আশা করি এটা তোমরা খেয়াল রাখবে। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব পরবর্তী কন্টেন্টে। আমাদের সাথেই থাকো।